সম্মানিত দর্শকবিন্দু, এই মুহূর্তে আমরা আসছি রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মরহুম নাদিম মোস্তফার বাসভবনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা যুক্ত করতে পেরেছি পুঠিয়া দুর্গাপুরের সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান জুলফার নাইম মোস্তফা বিস্ময় ভাই। আমরা ওনার কাছেই জানবো আসলে তার বাবার মৃত্যুর পরে পুঠিয়া দুর্গাপুর আসনে তার জনগণ কেমন তাকে চাচ্ছে এবং কেন্দ্রের যে তারেক রহমানের দিক নির্দেশনা সেই বিষয়ে আজকে আমরা তাকে যুক্ত করতে পারছি। এই বিষয়ে প্রশ্ন করব। দেখুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছে। আপনাদেরকে ধন্যবাদ এই ইন্টারভিউটা করার জন্য। আমরা জানি যে আপনার বাবা সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফা, তিনি কিছুদিন আগে ইন্তিকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আপনার বাবা ছিলেন পুঠিয়া দুর্গাপুরের সাবেক এমপি। আপনার বাবার মৃত্যু পরে এই আসনটি যেমন একদিকে এতদিন আওয়ামী লীগের দখলে ছিল, একদিকে আওয়ামী লীগের হাত থেকে রক্ষা পেয়েছে এবং আপনার বাবার মৃত্যু পরে এই পুঠিয়া দুর্গাপুরে যে বিএনপি সমর্থক আছে তার একটা মানে অভিভাবক শূন্যতায় ভুগছে। আপনার পক্ষ থেকে তাদের জন্য কি বার্তা থাকবে বা আপনি কিভাবে দেখছেন পুঠিয়া দুর্গাপুর আসন? পুঠিয়া দুর্গাপুরের মানুষ আমার বাবাকে অত্যন্ত ভালোবাসেন। আমার বাবাও পুঠিয়া দুর্গাপুরের মানুষকে অনেক ভালোবাসতেন। আসলে তার ইন্তেকালটা একদম হঠাৎ করেছিল, তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই, দোয়া ছাড়া আমাদের কারোর কিছু করার নেই। কিন্তু পুঠিয়া দুর্গাপুরের মানুষ তার জন্য কতটা দুঃখ করেছে এটা আমি সবার সাথে কথা বলে বুঝতে পারছি। তারা এটাও আমার কাছে প্রকাশ করেছে যে আমার বাবা থাকলে, এখন জনাব অ্যাডভোকেট নাদিম মোস্তফা সাহেব জীবিত থাকলে তাদের জন্য খুব ভালো হতো, দলটাকে সংগঠনটাকে সুন্দর করে সাজাতে পারতেন। আবার এখন যে ইয়েগুলো হচ্ছে, চাঁদাবাজি, পুকুর দখল, এগুলাতেও মানুষ জড়াতে পারতো না, কারণ সাবেক এমপি জনাব অ্যাডভোকেট নাদিম মোস্তফা সাহেব কখনো এগুলোর পক্ষে ছিলেন না। সে নিজেও কখনো দুর্নীতি করে নাই, আর এগুলোকে সে কখনো সবসময় প্রতিরোধের চেষ্টাই করেছে। আর দল এখন ইনশাল্লাহ আমাদের দলকে গোছাতে হবে। আমাদের ওখানে যারা আছে তাদেরকে এটাই বলবো যে দলের পাশে থাকতে, দলকে গোছাতে, আর এই চাঁদাবাজি এগুলোতে না যেতে। দল খুবই বাজে অবস্থায় চলে যাচ্ছে আমাদের। এত অরাজকতা, এত বিশৃঙ্খলা খুব খারাপ হচ্ছে দলের জন্য। আমরা যেমনটা দেখেছি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন রাষ্ট্র গঠনের জন্য। সেখানে তরুণদের একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো আপনার পুঠিয়া দুর্গাপুর আসনে তরুণদের মধ্যে আপনি কেমন জাগরণ দেখছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের দল সবসময় তরুণদের সাথে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। বিএনপিতে সবসময় তরুণদের বেশি ছিল, আর এখনো আছে। আমরা যে প্রত্যেকটা গ্রামে যাচ্ছি, প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি, ওখানে তরুণদের কোনো কমতি থাকছে না। অনেক বেশি তারা অ্যাক্টিভ, তারা একসাথে অনেক মার্চ করছে, তারা দল গোছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আর আমিও যে সাপোর্টটা পাচ্ছি আমার বাবার ভালোবাসাতেই তারা আমার সাথে থাকছে, কিন্তু সাপোর্টটা আলহামদুলিল্লাহ, এটা আমি আশা করিনি যে এত কম সময়ে এত সাপোর্টটা আসলে থাকবে। আর তারা সব মিটিং মিছিল সব সময় সব করছে। অনেকজন তাদের সাথে আমার পরিচয় আছে, দীর্ঘ 5 বছর 10 বছর থেকে পরিচয়, তারা তো আছে। এবং কি নতুন যারা আছে একদম ইয়াং ছেলেরা, তারাও খুব সুন্দর করে অর্গানাইজ করার চেষ্টা করছে। আপনাকে যদি দল থেকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়, তে আপনি জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী? আসলে আমাদের ধরেন প্রত্যেকটা মিটিং মিছিল যেগুলো দেখছেন, এগুলোতে আসলে জনগণের সাড়া, এটা কেউ যদি একটু দেখে আমাদের আগের ভিডিওগুলো যেগুলো আছে, ওগুলো দেখলেই বোঝা যাবে যে সাড়া কিরকম পাচ্ছি। জয়ের এখানে আসলে কিছু বলারই নাই, কারণ জয় না হয়ে কোনো উপায় নাই এই সিটে। ইনশাল্লাহ আমাদের দল আমাকে মনোনয়ন দিবেন, এবং আমাদের দলও জানে যে ওখানে জনপ্রিয়তা কার, এগুলো বিবেক বিবেচনা করেই দল দিবে। তো আমরা ইনশাল্লাহ, আমি দেখছি না যে কোনো চান্স আছে এখানে। আর আপনারা তো দেখছেন অন্য ক্যান্ডিডেটরা আছে, তাদেরকেও আমরা চেষ্টা করছি একসাথে করার। আমরা কোনো গ্রুপিংয়ে নাই, আমরা সবাই যাতে এক হয়ে কাজ করতে পারি, এটাই চলছে। বাংলাদেশে রাজনীতির প্রেক্ষাপটে যে সরকারি আসি, সবচাইতে বড় যে প্রশ্নটা মানে হয় যে
কর্মসংস্থান। তো আপনার সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, এই কর্মসংস্থানের বিষয়ে আপনার পুঠিয়া দুর্গাপুরকে আপনি হয় যে কর্মসংস্থান। তো আপনার সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, এই কর্মসংস্থানের বিষয়ে আপনার পুঠিয়া দুর্গাপুরকে আপনি কেমন দিকে নিয়ে যাবেন বলে মনে করছেন? আমাদের পুঠিয়া দুর্গাপুরের একটা বৈশিষ্ট্য আছে, পুঠিয়া দুর্গাপুরের মানুষের ভিতরে অনেক ফ্রিল্যান্সিংটা অনেক আহ, অনেক অ্যাক্টিভলি ইউজ হচ্ছে, তারা অনেক অনেক ফ্রিল্যান্সার্স এখানে থাকে। তো এটাতে আসলে আমাদের থেকে বেশি তারাই এখন আগায় যাচ্ছে। এটার জন্য সরকারিভাবে যে সহযোগিতা করা লাগে একটা জায়গাকে, ওটাই আমরা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। কানেক্টিভিটি বাড়াতে হবে, এখানে ব্যবসা প্রতিষ্ঠানের সুযোগগুলো করে দিলে তখন না বাড়বে। তো একদম ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ইনশাল্লাহ আমার বিগত সময়ে বিএনপি 2001 থেকে 2005-এর সময় যেরকম উন্নয়ন ছিল ওই ধারাবাহিকতায় থাকবে ইনশাল্লাহ। আর আমাদের দলও ওইভাবেই চাচ্ছে যে প্রত্যেকটা আসনকে, প্রত্যেকটা এলাকাকে যাতে এভাবেই গোছানো হয়, মডেল টাউনের মতো করে ইয়ে করা হয় যাতে। আহ, দেশে তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে। তো আপনারা কেমন আশা করছেন যে কতদিনের মধ্যে দেশে নির্বাচনের ব্যবস্থা হতে পারে? এটা আসলে আমরা বলতে পারবো না ভাই, এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবরা আছেন, ওনারাই ইয়ে করবে। আমরা এখন ইলেকশনের প্রস্তুতি নিচ্ছি, আর এটার থেকেও বেশি ইলেকশনের প্রস্তুতি নেওয়াটাও পরে, আমরা বেশি এখন চেষ্টা করছি জনগণের সাথে এক হওয়ার। ওখানকার এই যে গত 17 বছরে যে আওয়ামী দুঃশাসনে যে কষ্ট করা হয়েছে, যে কষ্ট দিয়েছে এই মানুষগুলোকে, আবার কিভাবে আমাদের সংগঠনটাকে গোছানো যায়, এগুলো নিয়ে আছি। নির্বাচন পরের কথা। আল্লাহ, আমাদের দল আল্লাহ যে সিদ্ধান্ত দিবে সেভাবে আমরা আগাবো। কিন্তু এই মুহূর্তে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে দল গুছানো, এলাকার মানুষজনের উন্নয়নের জন্য কি কি দরকার এগুলা খুঁজে বের করা। আমাদের 31 দফার কাজ চলছে, এগুলো নিয়ে আমরা আছি। এখন আমরা নির্বাচন নিয়ে অতটা চিন্তা করছি না। ইনশাল্লাহ নির্বাচনের সময় আসলে এবার তো আর ওই আওয়ামী আওয়ামী নির্বাচনের মতো হবে না, রাতের ভোট তো আর হবে না। তো এবার জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে।